একটি মহল পালিয়ে গেলেও আরেকটি মহল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে, রাজশাহীর জনসভায় বললেন তারেক রহমান। কারওয়ান বাজারে জামাত আমিরের নির্বাচনী প্রচারণা, সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ। দেখছিলেন ক্রাম সিমেন্ট সংবাদ শিরোনাম। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী নির্বাচনে ধানের শেষ প্রতীকে বিজয়ী হয়ে সরকার গঠন করতে পারলে কৃষকদের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করা হবে। দুপুরে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত বিএনপির নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব ঘোষণা দেন। কৃষকদের আশ্বস্ত করে তারেক রহমান বলেন, তারা হিসাব নিকাশ করে সিদ্ধান্ত নিয়েছেন। কৃষক বাঁচলে দেশ বাঁচবে উল্লেখ করে তিনি বলেন, কৃষক যদি ভালো থাকে তবে দেশের মানুষ ভালো থাকবে। রাজশাহী সহ উত্তরাঞ্চলের কৃষিভিত্তিক শিল্প স্থাপনে উদ্যোক্তাদের বিশেষ সহায়তা দেওয়া হবে বলেও জানান তিনি। কৃষকদের সহায়তায় কৃষি কার্ড চালুর প্রতিশ্রুতি দিয়ে বলেন, মায়েদের হাতে যেমন ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চান, তেমনি প্রত্যেক কৃষকের হাতে কৃষি কার্ড পৌঁছে দেওয়া হবে, যার মাধ্যমে তারা ব্যাংক ঋণ, সরকারি সার, বীজ ও কীটনাশক সহায়তা সরাসরি পাবেন। উন্নত চিকিৎসার জন্য বিশেষায়িত হাসপাতাল তৈরি, বেকারত্ব দূর করতে আইটি পার্ক সচল করা ও ভোকেশনাল ইনস্টিটিউট গড়ার কথাও জানান তিনি। বিএনপি চেয়ারম্যান বলেন, ৭১ সালে যুদ্ধে বা ২৪ জুলাই আন্দোলনে কেউ দেখেনি কার কি ধর্ম। আজ দেশ গড়ার সময়ও ধর্ম দেখে বিচার করা হবে না, দেখা হবে শুধু সে একজন বাংলাদেশি। নির্বাচন নিয়ে যে কোনো ষড়যন্ত্র রুখতে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তিনি। আমরা পদ্মা ব্যারেজ নির্মাণের কাজে হাত দিতে চাই। পদ্মা ব্যারেজ যদি ইনশাআল্লাহ আমরা তৈরি করতে পারি, এলাকার মানুষের পুরাই এলাকার মানুষের উপকার হবে। রাজশাহী শহর না করে চাপাইনবাবগঞ্জ শহর, ইনশাআল্লাহ আমরা পদ্মা ব্যারেজের কাজে হাত দিব। আমরা নতুন করে চালু করবো শহীদদের শিক্ষা কর্মসূচি, সাথে আমরা পদ্মা ব্যারেজের কাজে ইনশাআল্লাহ হাত দিব যত দ্রুত সম্ভব। আমাদের পরিকল্পনার মধ্যে একটি আছে, কিভাবে আমকে সংরক্ষণ করা যায়, আরো বেশি কিছু দিন রাখা যায়, সেটা পরিচালিকা করে আমরা আমের জন্য হিমাগার তৈরি করতে চাই। 12 তারিখে বাংলাদেশের মানুষকে আজকে সিদ্ধান্ত নিতে হবে। আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা আগামী দিন দেশকে কোন দিকে পরিচালিত করব। দেশকে আমরা গণতন্ত্রের দিকে পরিচালিত করব নাকি দেশ অন্য কোনো দিকে চলে যাবে, এই বিষয়ে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। নতুন করে কেউ ফ্যাসিবাদের পোশাক পরে এলে যুব সমাজ ছাড় দেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর কারওয়ান বাজারে ঢাকা 12 আসনে নির্বাচনী প্রচারণার সময় এসব কথা বলেন তিনি। এ সময় চাঁদাবাজদের রুখে দেওয়ার আহ্বান জানিয়ে জামাত আমির বলেন, চাঁদাবাজির সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। সমাবেশে সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করে তিনি বলেন, আলামত ভালো না, আশেপাশে নারীদের হেনস্থা করা হচ্ছে, সহকর্মীদের গায়ে হাত তোলা হচ্ছে, এমনকি হত্যাও করা হচ্ছে। এ বিষয়ে নির্বাচন কমিশন আইন শৃঙ্খলা বাহিনীকে সুদৃষ্টি দিতে আহ্বান জানান তিনি। পরে ঢাকা 12 আসনে জামাতের প্রার্থী সাইফুল আলম খান মিলনের হাতে দাড়িপাল্লা তুলে দেন জামাতের আমির। চাঁদাবাজ কার বাবা, কার মাই, কার সন্তান, চেহারা দেখে চাঁদাবাজের সাথে সেদিন আচরণ করা হবে না। সেই ক্ষেত্রে আমরা হব নির্দয়, নিষ্ঠুর, কঠোর, দেশের জনগণকে বাঁচানোর স্বার্থে, চাঁদার কবল থেকে মুক্ত করার স্বার্থে। মুসিবতে পড়েছি, আমি রাজনীতি করব, আমি চাঁদাবাজিও করব, কিন্তু আমাকে চাঁদাবাজ বলবেন না, এটা কোন কথা? তাইলে আপনি চাঁদাবাজি ছেড়ে দেন, আপনাকে কেউ চাঁদাবাজ বলবে না। আপনি যখন চাঁদাবাজি করবেন তখন এই কথা আপনাকে শুনতে হবে যে আপনি একজন চাঁদাবাজ। শেরপুরের ঝিনাইগাতিতে বিএনপি জামাতের সংঘর্ষে জামাত নেতা রেজাউল করিম নিহত হয়েছেন। এই ঘটনার নিন্দা জানিয়েছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় প্রশাসন জানায়, বুধবার রাতে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে চেয়ারে বসা নিয়ে বাকবেতনটা হয় বিএনপি ও জামাতের নেতাকর্মীদের মধ্যে। এক পর্যায়ে তা সংঘর্ষের রূপ নেয়। দুপক্ষই চেয়ার ভাঙচুর করে, পরে আবারও সংঘর্ষ হলে দুই দলের প্রায় ৩০ জন আহত হয়। গুরুতর আহত ৩ জনকে হাসপাতালে নেওয়া হয়। রেজাউল করিমকে প্রথমে সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান। নিহত রেজাউল করিম শ্রীবর্দী উপজেলা জামাতের সেক্রেটারি এবং ফতেপুর ফাজিল মাদ্রাসার আরবির প্রভাষক ছিলেন। এদিকে রেজাউল করিমের নিহতের ঘটনায় ময়মনসিংহ ও শেরপুরের বিভিন্ন জায়গায় বিক্ষোভ করেছেন জামাতের নেতাকর্মীরা।
শেরপুরে সংঘটিত সাম্প্রতিক সহিংসতায় জামাতে ইসলামের এক নেতা নিহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এক বিবৃতিতে বলা হয়েছে, সহিংসতার ফলে প্রাণহানি সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং অত্যন্ত দুঃখজনক। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে দেয়া বিবৃতিতে বিএনপি ও জামাতে ইসলাম সহ সকল রাজনৈতিক দলের প্রতি দায়িত্বশীল নেতৃত্ব প্রদর্শন এবং তাদের সমর্থকদের মধ্যে সংযম নিশ্চিত করার আহ্বান জানানো হয়। বলা হয়, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সহিংসতা, ভয়ভীতি প্রদর্শন ও প্রাণহানির কোনো স্থান নেই। শেরপুরে সংঘর্ষ ও হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। এই ঘটনার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। একই সঙ্গে জেলার সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিবৃতিতে আবারও একটি শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সরকারের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করা হয়। রোহিঙ্গা প্রত্যাবাসনে এই সংকটের একমাত্র কার্যকর ও টেকসই সমাধান বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তাদের নিরাপদ প্রত্যাবাসন সহজতর করতে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থাকে সক্রিয় সম্পৃক্ততা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি। বুধবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনের নবনিযুক্ত কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ইভো ফ্রেজেন তার সঙ্গে দেখা করতে গেলে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। ইউএনএইচসিআর প্রতিনিধি ক্যাম্পে বসবাসরত রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা হঠাৎ করে কমে যাওয়ার কথাও তুলে ধরেন এবং এসব ক্যাম্পে রোহিঙ্গাদের স্বাবলম্বী ও জীবিকার সুযোগ বৃদ্ধির প্রয়োজনীয়তার উপর জোর দেন। অধ্যাপক ইউনূস বলেন, অন্তর্বর্তীকালীন সরকার গত বছর জাতিসংঘ মহাসচিবের ক্যাম্প পরিদর্শন সহ বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের আয়োজন করলেও রোহিঙ্গা সংকট প্রাপ্য মনোযোগ পাচ্ছে না। প্রত্যাবাসন নিশ্চিতে পুনরায় আন্তর্জাতিক প্রচেষ্টার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। জাতীয় নির্বাচনে সংবাদ সংগ্রহের কার্ড অনলাইনের পরিবর্তে ম্যানুয়াল পদ্ধতিতে বিতরণের আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশনের সাংবাদিকদের সংগঠন RFED। রবিবারের মধ্যে এই বিষয়ে কমিশনকে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন সংগঠনের সভাপতি কাজী জেবেল। সকালে আগারগাঁও কমিশন ভবনের প্রধান নির্বাচন কমিশনার AMM নাসিরুদ্দিনের সঙ্গে বৈঠক করেন RFED, DUJ ও BJCর প্রতিনিধিরা। অনলাইন পদ্ধতিতে নির্বাচনে সাংবাদিক কার্ড সংগ্রহের জটিলতা তুলে ধরেন তিনি। কমিশনও বিষয়টি স্বীকার করেছে। রবিবার পর্যন্ত সময় নিয়ে বিষয়টি সুরাহার আশ্বাস দিয়েছে ইসি। বৈঠক শেষে এসব কথা জানান ডিইউজের সভাপতি শহীদুল ইসলাম। নির্বাচনী সংবাদ সংগ্রহের জন্য কার্ড পেতে নির্বাচন কমিশন যে অ্যাপ চালু করেছে তা মোটেও সাংবাদিক বান্ধব নয়। সাংবাদিকদের সাথে আলোচনা ছাড়াই অ্যাপ চালু করেছে নির্বাচন কমিশন। অনলাইন পদ্ধতি থাকলে নির্বাচনের সংবাদ বয়কটের হুঁশিয়ারি দিয়েছে RFED। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা ৬টায়। এর আগে ৫টায় রয়েছে নিউজ টপ 10। দেখার আমন্ত্রণ রইল। সঙ্গে থাকায় ধন্যবাদ।